ক্লাস 11 ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা আলোচনা করব বোরের পারমাণবিক মডেল। 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিলস বোর প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি এবং ক্লাসিক্যাল ফিজিক্স, ক্লাসিক্যাল পদার্থবিদ্যা এর ওপর ভিত্তি করে হাইড্রোজেন পরমাণুর গঠন এবং হাইড্রোজেনের বর্ণালী খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পেরেছিলেন। হাইড্রোজেন পরমাণুর গঠন এবং হাইড্রোজেনের বর্ণালী। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, ক্লাস 11-এ এইখান থেকে অনেক প্রশ্ন আসে। আর বোরের পরমাণুবাদের স্বীকার্য আমরা ক্লাস 9-এ শিখেছি। প্রথমে কি পরমাণু নিউক্লিয়াস, এই অবধি রাদারফোর্ডের মডেলে ছিল নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন বিভিন্ন নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘোরে। এরকম অনেকগুলো অসংখ্য বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে। যখন এই বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো থাকে তখন কোনো শক্তির শোষণও হয় না, বর্জনও হয় না। তাহলে এটা আমরা যেটা শিখছি সেটা হচ্ছে বোরের পরমাণুবাদের স্বীকার্য। স্বীকার্য বা পস্টুলেটস। এখান থেকে প্রশ্ন আসে যে বোরের 3টি স্বীকার্য লেখো, 2টি স্বীকার্য লেখো। 3টি স্বীকার্য আছে, আমরা খুব ভালোভাবে এটা শিখবো, তাহলে অন্যান্য প্রশ্নের উত্তরও এখান থেকে করতে পারবো। তাহলে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে স্থায়ী কক্ষপথ, বৃত্তাকার কক্ষপথ। তো কিভাবে প্রথম পস্টুলেটে কি বলা আছে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন বিভিন্ন নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘোরে। এই কক্ষপথে ইলেকট্রন ঘুরছে, এটা নিউক্লিয়াস। নিউক্লিয়াস যেখানে সমস্ত পজিটিভ আধান কেন্দ্রীভূত আছে। নিউক্লিয়াসে যখন ঘোরে তখন কোনো শক্তির শোষণও হয় না বা কোনো শক্তির বিকিরণ হয় না, যেটা রাদারফোর্ডের পরমাণুবাদের ত্রুটি। কোনো শক্তির শোষণ বা বিকিরণ হয় না। এর ফলে কি হয়? এখানে এই কক্ষপথগুলোকে স্থায়ী কক্ষপথ বলে। যেহেতু কোনো শক্তির শোষণও হয় না এবং বিকিরণও হয় না, সেই জন্য এই কক্ষপথগুলোকে স্থায়ী কক্ষপথ বলে। আরেকটা এখানে আমরা শিখবো, যখন এই কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরে, এটা একটা ধনাত্মক আধান এবং এটা একটা ঋণাত্মক আধান, দুজনের মধ্যে একটা তাড়িতিক আকর্ষণ বল কাজ করে, যেটা এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কাজ করে। তাহলে এটা হচ্ছে কুলম্বের তত্ত্ব অনুযায়ী এটা তাড়িতিক আকর্ষণ বল। এবং এই বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য একটা অপকেন্দ্রিক বলের সৃষ্টি হয়। সেই অপকেন্দ্রিক বল এই বরাবর কাজ করে। তাহলে এই বরাবর কাজ করছে তাড়িতিক আকর্ষণ বল, এই বরাবর কাজ করছে অপকেন্দ্রিক বল। এই দুটো বল সমান হয় এবং বিপরীতমুখী হয়। বিপরীতমুখী তো ছবিতেই দেখতে পাচ্ছি। এই দুটি বল সমান হয় এবং বিপরীতমুখী হয়। এর ফলে ইলেকট্রনটি এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর ঘুরতে পারে। দ্বিতীয় স্বীকার্য বা দ্বিতীয় পস্টুলেট, এক্ষেত্রে কি বলা হচ্ছে যে ইলেকট্রন, এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমি অসংখ্য বৃত্তাকার কক্ষপথ অঙ্কন করতে পারি। অসংখ্য, এই সংখ্যাটা ইনফিনিটি হতে পারে। কিন্তু ইলেকট্রন যে কোনো কক্ষপথে থাকতে পারবে না যে কক্ষপথে
যে কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr equal to nh/2π হবে সেই কক্ষপথটা সম্ভব। অর্থাৎ আমি নিউক্লিয়াসকে ঘিরে অনেকগুলো বৃত্তাকার কক্ষপথ অঙ্কন করতে পারি, কিন্তু সব কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে না। যে সেই কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে যেখানে ব্যাসার্ধ mvr কৌণিক ভরবেগ, ইলেকট্রনের mvr এটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ পস্টুলেটটা আগে আমরা শিখে নিই, যেহেতু পস্টুলেট স্বীকার্য আমাদের লিখতে হবে। তাহলে আমরা বলবো যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে সেই বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে যে কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক। পস্টুলেটটা আমরা একবার লিখেই নিই। ইলেকট্রন সেই বৃত্তাকার কক্ষপথে থাকতে পারবে যেখানে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক। অর্থাৎ এখানে আমরা যেটা লিখলাম mvr equal to nh/2π, এখানে n equal to 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা আর m কি? m equal to ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর, v equal to ইলেকট্রনের যে ব্যাসার্ধে আছে সেই ব্যাসার্ধে গতিবেগ, সেই কক্ষপথে গতিবেগ, আর ইলেকট্রন যে কক্ষপথে আছে ইলেকট্রনের ব্যাসার্ধ, সেই কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারবো? এটা আমাদের যদি নিউক্লিয়াস হয়, ফার্স্ট কক্ষপথ, এখানে ব্যাসার্ধ r1, গতিবেগ v1 এবং ইলেকট্রনের ভর স্থির। তাহলে প্রথম কক্ষপথে কি হবে? m1 v1 r1 equal to 1 into h/2π। প্রথম কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভর h equal to প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট বলা হয়নি, h equal to প্ল্যাঙ্কের ধ্রুবক, এই ধ্রুবকের মান কত? 6.626 into 10⁻⁻24 আর্ক সেকেন্ড। আর এসআই পদ্ধতিতে 6.626 into 10⁻, এটা 27 minus 34 জুল পার সেকেন্ড, নয় জুল সেকেন্ড। এবার আমি তাহলে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কি দেখতে পাচ্ছি? এখানে n এর মান 1, তো nh/2π এর জায়গায় আমি লিখলাম 1 into h/2π। এখান থেকে আমি r1 ইকুয়াল টু কত পাবো? h m v1 2π। এটা প্রথম কক্ষপথের ব্যাসার্ধ এই হলো। এবার দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে কি হবে? m v2 r2 equal to 2 into h/2π। দ্বিতীয় কক্ষপথে n এর মান 2, তাহলে পেলাম 2π। কি করে আঁকবো আমরা? পরের কক্ষপথ এই রকম হবে, যে ক্ষেত্রে ব্যাসার্ধ হবে r2, গতিবেগ v2। আমার সম্পর্কটা কেমন দাঁড়ালো? r2 equal to 2h/2π m v2।
এবার আমি দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট h কনস্ট্যান্ট, m কনস্ট্যান্ট, 2π কনস্ট্যান্ট। v1 একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের বেগ ধ্রুবক, তাহলে r1 এর মানও ধ্রুবক। তার মানে ইলেকট্রন যে কক্ষপথে ঘূর্ণন করছে, যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরবে, সেই ব্যাসার্ধের মান নির্দিষ্ট। r2 এর ক্ষেত্রেও তাই হবে। h প্ল্যাঙ্কের ধ্রুবক নির্দিষ্ট, m ইলেকট্রনের ভর, 2π নির্দিষ্ট এবং সেই ইলেকট্রনের গতিবেগও নির্দিষ্ট হওয়ায় r2 এর মানও নির্দিষ্ট। অর্থাৎ যে ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রন আবর্তন করছে সেই ব্যাসার্ধ নির্দিষ্ট। যে কোনো কক্ষপথে ইলেকট্রন আবর্তন করতে পারবে না। এটা হচ্ছে সেকেন্ড পস্টুলেট বা দ্বিতীয় স্বীকার্য। থার্ড পস্টুলেট নাম্বার 3। এক্ষেত্রে কি বলা হবে? ইলেকট্রন নিউক্লিয়াসকে, এটা আমাদের নিউক্লিয়াসকে ঘিরে যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তন করছে, এটা প্রথম কক্ষপথ। এখানে n = 1, একে আমরা চিহ্নিত করব 1 দিয়ে বা k। দ্বিতীয় কক্ষপথ, এখানে n = 2, একে আমরা 2 দিয়ে চিহ্নিত করব। এখানে n = 2, এটা l, kl। তৃতীয় কক্ষপথ, m, n = 3, একে 3 দিয়ে প্রকাশ করলাম। এইভাবে এটা চতুর্থ কক্ষপথ, n = 4, kl, m, n, এটাকে আমি 4। তাহলে আমি কক্ষপথগুলোকে কিভাবে চিহ্নিত করছি? 1 2 3 4 ডট ডট ডট, আরো চলতে থাকবে, k l m n, এইভাবে চলতে থাকবে। এই কক্ষপথগুলোকে তাহলে আমরা চিহ্নিত করলাম 1 2 3 4 5 6, আর নাম দেওয়া হয়েছে k l m n o p। এরকম কক্ষপথগুলোকে শক্তি স্তরও বলা যেতে পারে, তার কারণ এই যে কক্ষপথে ইলেকট্রনের যান্ত্রিক শক্তি নির্দিষ্ট। তাহলে n দিয়ে আমরা ইলেকট্রনের শক্তি স্তর বুঝতে পারবো। আরেকটা কি, যখন এই শক্তি স্তর যতই n এর মান যত বাড়বে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে শক্তি স্তরের দূরত্ব যত বাড়বে, ইলেকট্রনের শক্তি তত বাড়বে। এটা একটা পয়েন্ট। আরেকটা, এখানে স্থায়ী কক্ষপথ, যখন কোনো ইলেকট্রনগুলো এই কক্ষপথে আবর্তন করে তখন কোনো শক্তির শোষণ বা বর্জন হয় না। যখন কোনো পরমাণুকে কোনো তাপ শক্তি বা আলোক শক্তি প্রয়োগ করা হয়, তখন পরমাণু সেই শক্তিটা শোষণ করে উদ্দীপ্ত অবস্থায় পৌঁছায়। ধরা যাক শক্তি শোষণ করার পর এখান থেকে একটি ইলেকট্রন শক্তি শোষণ করে এখান থেকে উচ্চ শক্তি স্তরে পৌঁছালো, এইখানে এলো, এখানে ছিল, এখান থেকে যদি এখানেও আসে তাহলেও শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে যখন যায়, তাহলে এখানে আমরা লিখতে পারি শক্তির শোষণ। শক্তির শোষণ হলো, আমি প্রয়োগ করেছিলাম তাপ শক্তি বা আলোক শক্তি, সেই শক্তি ইলেকট্রনে এসে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় এবং ইলেকট্রনের শক্তিকে বাড়িয়ে দেয়। তখন ইলেকট্রন উচ্চতর কক্ষপথে যায়, এই অবস্থাকে বলা হচ্ছে, উচ্চতর শক্তি স্তরে পৌঁছালে এই অবস্থাকে বলা হয় এক্সাইটেড স্টেট বা উদ্দীপ্ত অবস্থা। যদি এই নিম্ন স্তরের শক্তি E1 এবং উচ্চতরের শক্তি E2 হয়, তাহলে E2 minus E1 equal to h nu। এক্ষেত্রে h প্ল্যাঙ্কের ধ্রুবক,
এবং নিউ শোষিত শক্তির কম্পাঙ্ক। তাহলে E2 মাইনাস E1 ইকুয়াল টু H নিউ। আরেকটা ক্ষেত্র, এখানে উচ্চতর শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, যখন আমি কোনো তাপশক্তি প্রয়োগ করছি না তখন কি হবে, এই ইলেকট্রনটা শক্তি বিকিরণ করে এই স্তরে পৌঁছাতে পারে, এই স্তরে পৌঁছাতে পারে। এই ইলেকট্রনটা, এখানে একটা ইলেকট্রন আছে উচ্চতর শক্তি স্তরে, শক্তির বিকিরণ করে সে নিম্নতর শক্তির বিকিরণ করে নিম্নতর শক্তি স্তরে আসলো। সেক্ষেত্রে কি হবে, এখান থেকে ইলেকট্রন এই 1 নম্বর কক্ষপথেও আসতে পারে। এক্ষেত্রে এই উচ্চতর শক্তি স্তরের শক্তি যদি E4 এবং নিম্ন স্তরের শক্তি যদি E3 হয়, তাহলে কি হবে, E4 মাইনাস E3 ইকুয়াল টু H নিউ প্রাইম। H ফ্ল্যাঙ্কের ধ্রুবক আর লিখছি না, আর নিউ প্রাইম হচ্ছে বিকিরিত শক্তির কম্পাঙ্ক। তাহলে E4 মাইনাস E3 ইকুয়াল টু H নিউ। এই শক্তি তাপ শক্তি বা আলোক শক্তিতে যে শক্তি বিকীর্ণ হয় সেটা অদৃশ্য বা দৃশ্য আলোক শক্তি রূপে বিকিরিত হয়। এই আলোক শক্তিকে যদি আমরা প্রিজমের মধ্যে দিয়ে পাঠাই তাহলে পারমাণবিক বর্ণালী পাওয়া যায়। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় বোরের 3টে পস্টুলেট বা 3টে স্বীকার্য। 1 নম্বর বৃত্তাকার কক্ষপথ, 2 নম্বর কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক, আর 3 নম্বর শক্তির শোষণ বা বর্জন হয় না যখন এই কক্ষপথে আবর্তন করে, স্থায়ী কক্ষপথ বলে। যখন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে পৌঁছায় তখন শক্তির বিকিরণ হয়। যখন শক্তির শোষণ হয় তখন নিম্নতর শক্তি স্তর থেকে ইলেকট্রন উচ্চতর শক্তি স্তরে পৌঁছায়, একে উদ্দীপ্ত অবস্থায় বলে। উদ্দীপ্ত অবস্থা থেকে ইলেকট্রন শক্তি বিকিরণ করে নিম্নতর শক্তি স্তরে আসে। এই বিকিরণ দৃশ্যমান বা অদৃশ্য আলোক রশ্মি রূপে হতে পারে। একে আমরা যখন প্রিজমের মধ্যে দিয়ে পাঠাই তখন আমরা পারমাণবিক বর্ণালী পাই। আজকের ক্লাস এই পর্যন্ত, খুব ইম্পর্টেন্ট। এবার থেকে পরের ক্লাসে আমরা এই বোরের পস্টুলেটের প্রয়োগ নিয়ে আলোচনা করব, অর্থাৎ কক্ষপথে ইলেকট্রনের ব্যাসার্ধ, গতিবেগ এবং শক্তি কত হতে পারে। আস্তে আস্তে রিলেটেড প্রবলেমসও আমরা আলোচনা করব, তো তোমরা ক্লাসগুলো মিস করো না।